ভরা দুপুরে ট্রাফিক সিগন্যাল, কড়া রোদ, চারদিকে গাড়ির হর্ন আর অসহ্য গরম। হ্যাঁ, আমাদের খুব পরিচিত একটা দৃশ্য। একদম ঠিক সেই মুহূর্তে পাশের বাইকে বসে থাকা এক ভদ্রলোক হয়তো খুব উত্তেজিত হয়ে ঘাম মুছতে মুছতে বলছেন, মানে এই সরকারের কিছু হবে না, দেশে কোনো সিস্টেম নেই, সব গোল্লায় গেছে। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো ঠিক সেই মুহূর্তেই হয়তো দেখা যাবে তার নিজের মাথাতেই কোনো হেলমেট নেই। ঠিক ধরেছেন। এই যে একটা চরম বৈপরীত্য, নিজের গলদ ঢেকে রেখে চারপাশের সিস্টেমকে গালমন্দ করার এই যে একটা অদ্ভুত মনস্তত্ত্ব, আজকের আমাদের এই ডিপ ডাইভ ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে। দারুণ একটা বিষয়। মনস্তত্ত্বের ভাষায় একে অনেক সময় কগনিটিভ ডিসঅনেন্স বলা হয়, মানে যখন মানুষের কাজ আর তার কথার মধ্যে কোনো মিল থাকে না। হ্যাঁ, তখন মস্তিষ্ক একটা অজুহাত তৈরি করে নিজেকে শান্ত রাখার জন্য, তাই না? একদম তাই। মানুষ খুব সহজেই অন্যের দিকে বা সিস্টেমের দিকে আঙুল তোলে, কারণ চারপাশের সবকিছুকে ত্রুটিপূর্ণ প্রমাণ করতে পারলে নিজের নিয়ম ভাঙার অপরাধবোধটা আর থাকে না। তো এই মানসিকতার শেকড়টা আসলে কোথায়, সেটাই আজ আমরা খুঁজব। হ্যাঁ, এবং এই খোঁজার জন্যই আমাদের আজকের সোর্স মেটেরিয়ালটা খুব চমৎকার। ঠিক, আমাদের আজকের এই আলোচনার কেন্দ্রে রয়েছে সৈয়দ আব্দুল হাকিমের লেখা বই হর ঘর সে এক সৈনিক। তবে আমরা পুরো বইটা নিয়ে কথা বলবো না, আমরা আজ এই বইয়ের শুধুমাত্র একটা নির্দিষ্ট অধ্যায়ের গভীরে প্রবেশ করব। ষষ্ঠ অধ্যায়, দ্য মিরর উই অ্যাভয়েড, অর্থাৎ আয়না যা আমরা এড়িয়ে চলি। একদম। বইটার এই অংশটা পড়তে পড়তে বারবার মনে হচ্ছিল, রাস্তার যে কোনো দুর্ঘটনার জন্য মানুষ কেন সারাক্ষণ কেবল সরকার বা পরিকাঠামোর দিকে আঙুল তোলে, আর কিভাবে সত্যিকারের পরিবর্তন আসলে সমাজের একদম নিচু তলা থেকে, মানে আমাদের নিজেদের থেকে শুরু হতে পারে। বইয়ের এই আয়না এড়িয়ে চলার রূপকটা কিন্তু খুব ভেবেচিন্তে ব্যবহার করা হয়েছে। আয়না তো আমাদের আসল চেহারাটা দেখায়, যে অনেক সময় আমরা নিজেরাও দেখতে চাই না। সত্যি, মানুষ যখন রাস্তায় বেরোয় তখন সে একটা বিশাল কালেকটিভ সিস্টেমের অংশ হয়ে যায়, কিন্তু আচরণটা এমন থাকে যেন রাস্তাটা তার ব্যক্তিগত সম্পত্তি। ঠিক বলেছেন। একটু জ্যাম লাগলে বা দুর্ঘটনা ঘটলেই সবচেয়ে বেশি উচ্চারিত বাক্যটি হল সরকারের কিছু করা উচিত। কিন্তু মানুষ এই সাধারণ সত্যটা এড়িয়ে যায় যে সরকার হয়তো বড় হাইওয়ে বানাতে পারে, ট্রাফিক সিগন্যাল বসাতে পারে, হ্যাঁ, মোড়ে মোড়ে স্পিড ক্যামেরাও লাগাতে পারে, কিন্তু একজন ব্যক্তির হয়ে তার মাথার হেলমেটটা তো সরকার পরিয়ে দিতে পারে না। অসম্ভব। কেউ যখন গাড়ি চালানোর সময় স্টিয়ারিং ছেড়ে মেসেজ টাইপ করছে, তখন সরকার তো এসে তার হাত থেকে ফোনটা সরিয়ে নিতে পারবে না। বিষয়টা অনেকটা রাস্তা নোংরা করো পুরসভাকে গালি দেওয়ার মতো। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। মানে হাতে একটা চিপসের প্যাকেট আছে, সেটা অবলীলায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে কেউ হয়তো বলছে, ইস রাস্তাঘাট কত নোংরা, পুরসভা কিছুই পরিষ্কার করে না। দোষারোপ করাটা আসলে সবচেয়ে আরামদায়ক কাজ, কারণ এতে নিজের কাঁধে কোনো দায়িত্ব নিতে হয় না। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে, মানুষ প্রতিদিন জেনে শুনেই সিগন্যাল ভাঙছে, রং রুটে ঢুকছে বা ওভারস্পিড করছে। তারা কি সত্যি জানে না যে এতে তাদের জীবনের ঝুঁকি আছে? তারা খুব ভালো করেই জানে। তাহলে নাকি বিষয়টা এমন যে মানুষের মস্তিষ্কে এই ধারণা গেঁথে গেছে যে দুর্ঘটনা তো অন্যদের হয়, আমার সাথে অন্তত এমন কিছু ঘটবে না। এই আমার কিছু হবে না ধারণাটাই হলো সবচেয়ে বড় নীরব ঘাতক। বইয়ের লেখক সৈয়দ আব্দুল হাকিম এই জায়গাটা খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। আইন ভাঙার এই প্রবণতা আসলে কোনো অজ্ঞতা নয়, মানে জেনে শুনে বিষপান করার মতো। অনেকটা সেরকমই। একজন সাধারণ মানুষ খুব ভালো করেই জানে যে হেলমেট ছাড়া বাইক চালালে অ্যাক্সিডেন্টে মাথার খুলি ফাটতে পারে। সে জানে যে অতিরিক্ত গতি বিপজ্জনক, কিন্তু সমস্যাটা তৈরি হয় দীর্ঘদিনের অভ্যাসের কারণে। অভ্যাস মানে ওই বারবার নিয়ম ভাঙার ব্যাপারটা। ঠিক। স্নায়ুবিজ্ঞানের দিক থেকে দেখলে মানুষ যখন ৫-১০ বছর ধরে ক্রমাগত একটা নিয়ম ভাঙে এবং দৈবক্রমে তার কোনো বড় দুর্ঘটনা ঘটে না, তখন তার মস্তিষ্কে একটা ফলস কনফিডেন্স তৈরি হয়। ও আচ্ছা, একটা ভ্রান্ত আত্মবিশ্বাস। একদম। মস্তিষ্ক তখন ওই বিপজ্জনক কাজটাকে নিরাপদ বলে ধরে নেয়। তখন ওই ব্যক্তি ভাবতে শুরু করে, আমি তো খুব এক্সপার্ট ড্রাইভার, আমার রিফ্লেক্স অনেক ভালো, আমার সাথে এসব হবে না। তার মানে মানুষ নিজের অভিজ্ঞতাকে ভুলভাবে ব্যাখ্যা করছে। তারা ভাবছে তাদের দক্ষতা তাদের বাঁচিয়ে রাখছে, কিন্তু আসল সত্যিটা হলো তারা স্রেফ সৌভাগ্যবান। একদম সঠিক পয়েন্ট। তাদের এই খারাপ অভ্যাসের চূড়ান্ত পরিণতিটা এখনও তাদের সামনে এসে দাঁড়ায়নি।
কিন্তু যদি মানুষের এই কিছু হবে না মানসিকতা এতটা গভীরে প্রথিত থাকে আর মস্তিষ্ক যদি এভাবেই নিজেকে ধোঁকা দিতে থাকে, তাহলে তো মনে হয় এই স্বভাব বদলানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। মনে হওয়াটা স্বাভাবিক। আমরা কি তাহলে এই বেপরোয়া আচরণের বৃত্তেই আটকে থাকব সারা জীবন? না, স্বভাব বদলানো কঠিন কিন্তু অসম্ভব নয়। বরং মানুষ যে তার আচরণ রাতারাতি বদলে ফেলতে পারে তার প্রমাণ আমরা খুব বেশি দিন আগে নয়, এই তো কয়েক বছর আগেই দেখেছি। আপনি কি প্যান্ডেমিকের কথা বলছেন? হ্যাঁ, প্যান্ডেমিকের সময়কার কথা একটু মনে করার চেষ্টা করুন। যখন লকডাউন শুরু হলো, তখন এই একই মানুষ যারা কোনোদিন লাইনে দাঁড়াতে চাইতো না বা কোনো নিয়ম মানতে চাইতো না, তারা কিভাবে নিজেদের আচরণ পুরোপুরি বদলে ফেলেছিল? ঠিক মাসের পর মাস মানুষ ঘরের ভেতর বন্দি ছিল, নিয়ম করে মাস্ক পরছিল, সারাক্ষণ হাত স্যানিটাইজ করছিল, সামাজিক দূরত্ব বজায় রাখছিল। এই জায়গাটাই কিন্তু সবচেয়ে ভাবার মতো বিষয়। মানুষ তখন এত নিখুঁতভাবে নিয়ম মেনেছিল কারণ বিপদের ভয়টা একেবারে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। একদম। প্যান্ডেমিকের সময়ে নিয়ম মানাটা শুধু প্রশাসনের নির্দেশ বা কমপ্লায়েন্সের ব্যাপার ছিল না, সেটা ছিল আত্মরক্ষার তাগিদ। মানুষ বুঝতে পেরেছিল যে তার সামান্য একটা ভুলে তার নিজের বা তার পাশের ঘরে থাকা বয়স্ক মানুষটার মৃত্যু হতে পারে। সেলফ প্রিজার্ভেশন। মৃত্যুভয় যখন চোখের সামনে একদম মূর্ত হয়ে ওঠে, তখন মস্তিষ্ক আর কোনো ফলস কনফিডেন্স তৈরি করার সুযোগ পায় না। ঠিক, কিন্তু রাস্তার বিপদের ক্ষেত্রে তাহলে এই মেকানিজমটা কাজ করে না কেন? কারণ রাস্তার বিপদের ক্ষেত্রে মানুষ মনে করে গাড়ির স্টিয়ারিং যেহেতু তার হাতে, তাই সে বিপদটা নিয়ন্ত্রণ করতে পারবে। ওহ, ওই যে নিয়ন্ত্রণের বিভ্রম। হ্যাঁ, এই ইলিউশন অফ কন্ট্রোলটাই তাদের বেপরোয়া করে তোলে। প্যান্ডেমিকের সময় বিপদটা ছিল অদৃশ্য, কিন্তু রাস্তার বিপদটাকে তারা তুচ্ছ ভাবে। এর সাথে খুব প্রাসঙ্গিক আরেকটা উদাহরণ টানা যায়, যেটা আমাদের সমাজের একটা খুব পরিচিত ছবি। আমাদের দেশের মানুষ যখন বিদেশে ঘুরতে বা কাজ করতে যায়, তখন তাদের আচরণ পুরো পাল্টে যায়। একদম তাই। এরপর থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠেই তারা অবলীলায় সিটবেল্ট পরে, জেব্রা ক্রসিংয়ে পথচারীদের জন্য গাড়ি থামায়, ট্রাফিক নিয়ম একদম অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু দেশে ফিরলেই সেই একই মানুষ যখন দেশে ফেরে, তখন দেশের এয়ারপোর্ট থেকে বেরোতেই সবার আগে সিটবেল্ট খুলে ফেলে। এটা কি শুধুই বিদেশে কড়া জরিমানার ভয়? আমার তো মনে হয় এর পেছনে একটা বড় মনস্তাত্ত্বিক কারণ হলো চারপাশের পরিবেশ। হ্যাঁ, পরিবেশ এবং সামাজিক চাপ। সমাজবিজ্ঞানের ভাষায় একে সোশ্যাল এক্সপেকটেশন বা সামাজিক প্রত্যাশা বলা যেতে পারে। মানে বিদেশে গিয়ে মানুষ দেখে যে সবাই নিয়ম মানছে, সেখানে নিয়ম ভাঙলে নিজেকে কেমন যেন বেমানান মনে হবে, আনকালচার্ড মনে হবে। চারপাশের মানুষ যখন শৃঙ্খলার মধ্যে থাকে, তখন নতুন কেউ সেখানে গেলে সেও সেই সিস্টেমের সাথে নিজেকে মানিয়ে নেয়। কিন্তু দেশে ফিরলেই যখন দেখা যায় চারপাশের অসংখ্য মানুষ নিয়ম ভাঙছে এবং সবচেয়ে বড় কথা সমাজ সেটাকে নীরবে প্রশ্রয় দিচ্ছে, তখন মানুষের ভেতরে সেই নিয়ম মানা সত্তাটা হারিয়ে যায়। লেখক এই বিষয়টাকেই তুলে ধরেছেন যে পরিবেশ আমাদের কতটা প্রভাবিত করে। আমরা আসলে পুলিশ বা জরিমানাকে ভয় পাই, কারণ জরিমানা হলো একটা তাৎক্ষণিক পরিণতি। আর মৃত্যু? মৃত্যু মানুষের কাছে অনেক দূরের একটা বিষয় বলে মনে হয়, অন্তত যতক্ষণ না সেটা নিজের চোখের সামনে ঘটছে। কিন্তু এই যে আমরা কথায় কথায় অন্যের ঘাড়ে দোষ চাপাই বা চারপাশের বিশৃঙ্খলার অজুহাত দিয়ে নিজেরাও বিশৃঙ্খল আচরণ করি, এর তো একটা চরম মূল্য আছে। সাংঘাতিক মূল্য। এই মূল্যটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা বইয়ের ওই মর্মান্তিক ঘটনাটা পড়লেই বোঝা যায়। হ্যাঁ, বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের ওই নির্দিষ্ট ঘটনাটা এই দোষারোপের সংস্কৃতির একটা ভয়ঙ্কর পরিণতি। ঘটনাটা বিশ্লেষণ করলে আমাদের সমাজের অনেকগুলো রূঢ় বাস্তব সামনে আসে। ঘটনাটা ছিল একটা রিল বানানো নিয়ে, তাই না? ঠিক, খুব ভোরে এক ভাই বোন মিলে ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাচ্ছিল। তাদের মনোযোগ রাস্তার দিকে ছিল না, ছিল ক্যামেরার লেন্সের দিকে। হ্যাঁ, আর ওই কয়েক সেকেন্ডের ভিডিও থেকে কতগুলো লাইক আসবে তার দিকে। সেই দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা ডেলিভারি বয়কে মারাত্মকভাবে ধাক্কা মারে। ইস, কি মর্মান্তিক। আর ওই ডেলিভারি বয় কোনো সাধারণ ছেলে ছিল না, সে ছিল এক মায়ের সারা জীবনের ত্যাগের ফসল। সেই মা যিনি অন্যের বাড়িতে কাজ করে নিজের সমস্ত আরাম বিসর্জন দিয়ে ছেলেকে বড় করেছিলেন। ভাবা যায় না। সোশ্যাল মিডিয়ার মাত্র ১৫ সেকেন্ডের একটা কন্টেন্ট কিভাবে একটা মায়ের সারা জীবনের স্বপ্ন, ঘাম আর একটা গোটা পরিবারকে এক লহমায় চিরতরে শেষ করে দিল, এই ঘটনাটা তার একটা জ্বলন্ত প্রমাণ। একটা মায়ের কয়েক দশকের হাড় ভাঙা পরিশ্রম আর অন্যদিকে কয়েক সেকেন্ডের একটা সস্তা বিনোদন,
এই দুয়ের যে সংঘাত সেটা ভাবলেই শিউরে উঠতে হয়। কিন্তু এর পরের ঘটনাটা আরও বেশি হতাশার। হ্যাঁ, বিচারের ব্যাপারটা। অপরাধী নাবালক হওয়ায় এবং প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় খুব সহজেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জামিন পেয়ে যায়। এই জায়গাটা আমাদের সমাজের সেই অন্ধকার দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রাস্তার দুর্ঘটনা কিভাবে ধনী এবং গরিবের মধ্যে সম্পূর্ণ আলাদা প্রভাব ফেলে। যার অর্থ আর ক্ষমতা আছে সে খুব সহজেই সিস্টেমের ফাঁক গলে বেরিয়ে যায়, আর যার কেউ নেই তার পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার পরও বিচার মেলে না। ঠিক। আর এই অসম বিচারের পরের ধাপটা আরও বেশি কৌতূহলোদ্দীপক এবং একই সাথে খুব দুঃখজনক। মানে সোশ্যাল মিডিয়ার রিয়াকশনের কথা বলছেন? হ্যাঁ, এমন একটা ঘটনার পর সমাজে কি প্রতিক্রিয়া হয়। সোশ্যাল মিডিয়ায় 4 দিন ধরে প্রচুর ক্ষোভ, আলোচনা, প্রতিবাদ আর হ্যাশট্যাগের ঝড় ওঠে। মানুষ লম্বা লম্বা স্ট্যাটাস দেয়, কমেন্ট বক্সে বিচার চেয়ে ক্ষোভ উগরে দেয়। কিন্তু তারপর ঠিক 4 দিন পর নতুন কোনো ট্রেন্ডিং টপিক আসে আর সবাই সব ভুলে যায়। লেখক খুব তীক্ষ্ণভাবে এই জায়গাটা আঘাত করেছেন। এই দোষারোপের চক্র আর সোশ্যাল মিডিয়ার ক্ষোভ আসলে একটা আধুনিক নাটক বা পারফরম্যান্স একদম সঠিক শব্দ। এই ক্ষোভ কোনো কিছুই বদলায় না। কারণ যারাই বিচার চেয়ে স্ট্যাটাস দিচ্ছে বা রিল দেখে লাইক দিচ্ছে, তাদের অনেকেই হয়তো পরের দিন সকালে রাস্তায় বেরিয়ে ঠিক একই রকম বিপজ্জনক আচরণ করবে। তারা নিজেরাও হয়তো গাড়ি চালানোর সময় ফোন চেক করবে বা সিগন্যাল ভাঙবে। একদম। তার মানে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করাটা আসলে মানুষের এক ধরনের ইমোশনাল প্রেশার ভালভ হিসেবে কাজ করছে। মানুষ সেখানে দুটো কথা লিখে নিজের বিবেককে শান্ত করছে, এ ভেবে যে আমি অন্তত প্রতিবাদ করেছি। হ্যাঁ, কিন্তু বাস্তবে নিজের অভ্যাসের কোনো পরিবর্তন তারা করছে না। এই যে প্রতিদিনের হিপোক্রেসি, এটা যদি চলতে থাকে আর সোশ্যাল মিডিয়ার ক্ষোভ বা সরকারের আইন যদি আমাদের সত্যিই বদলাতে না পারে, তবে আসল পরিবর্তনটা ঠিক কোথা থেকে আসবে? সমাজ তো আর এমনি এমনি বদলে যাবে না। পরিবর্তনের উৎসটা আসলে লুকিয়ে আছে আমাদের একদম চোখের সামনে, আমাদের প্রতিদিনের জীবনের ভেতরে। লেখক এই কনসেপ্টটাকে খুব সুন্দর একটা নাম দিয়েছেন, দ্য 5% সার্কেল। মানে 5 জনের বৃত্ত? ঠিক। যে কোনো বড় সাংস্কৃতিক পরিবর্তন কখনো হঠাৎ করে কোনো বড় নেতা, সেলিব্রিটি বা সরকারি আইন দিয়ে আসে না। এই পরিবর্তন শুরু হয় সেই 5 জন মানুষের ছোট বৃত্ত থেকে, যারা একসাথে খায়, চায়ের দোকানে আড্ডা দেয় বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে সারাদিন মেসেজ চালাচালি করে। আচ্ছা, মানে আমাদের ক্লোজ সার্কেল। হ্যাঁ, ধরুন কোনো একটা মেসেজিং গ্রুপে কেউ একজন চরম বিপজ্জনক ওভারটেক বা র্যাশ ড্রাইভিংয়ের একটা ভিডিও শেয়ার করল, আর বাকি 4 জন সেটা দেখে ফায়ার ইমোজি দিল বা হো হো করে হাসল। আমরা তো রোজই দেখি এমনটা। এই যে ছোট একটা রিয়াকশন, এটা কিন্তু ওই বিপজ্জনক কাজটাকে একটা সামাজিক স্বীকৃতি বা সোশ্যাল ভ্যালিডেশন দিয়ে দিল। এই জায়গাটা একটু গভীরভাবে ভাবা দরকার, কারণ এখানে একটা সাইকোলজিক্যাল লুপ কাজ করছে। যখন কেউ ওই বিপজ্জনক ভিডিওতে লাইক বা হাসির রিয়াকশন পাচ্ছে, তখন তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হচ্ছে। সে ভাবছে সে একটা বিশাল হিরোইক কাজ করেছে। তার মানে ওই গ্রুপের বাকি সদস্যরা নীরব থেকে বা হাসাহাসি করে পরোক্ষভাবে ওই বিপদটাকে নর্মালাইজ করে ফেলছে। ঠিক এই মেকানিজমটাই কাজ করে। এই নীরব সম্মতি বা উৎসাহ দেওয়াটাই সবচেয়ে বড় বিপদ। যখন আপনার কাছের মানুষ আপনার ভুলটাকে ভুল বলে না, তখন আপনার মস্তিষ্ক সেটাকে সঠিক বলে ধরে নেয়। এটা ঠিক সেই মুহূর্তের মতো যখন বন্ধুদের আড্ডায় কেউ হয়তো একটা খুব খারাপ বা কুরুচিকর জোকস বলে। সবাই হয়তো প্রথাগতভাবে হাসার উপক্রম করে। হ্যাঁ, একটা অস্বস্তিকর হাসি। ঠিক। কিন্তু ওই গ্রুপেরই একজন যদি হঠাৎ একটু গম্ভীর হয়ে বলে ওঠে, ভাই, জোকসটা কিন্তু একদমই ঠিক হলো না, এটা খুব রুচিহীন, তখন কি হয়? তখন আড্ডার পুরো আবহাওয়াটা কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। বাকিরাও তখন বুঝতে পারে যে হ্যাঁ, সত্যি তো কাজটা ঠিক হয়নি। এই 5 জনের বৃত্তে প্রতিবাদের ভাষাটাও তো ঠিক এরকমই হওয়া উচিত। একদম। প্রতিবাদের ভাষাটা খুব বড় কোনো স্লোগান হওয়ার দরকার নেই। গ্রুপে যখন কেউ ওরকম একটা বিপজ্জনক রিল বা স্টান্টের ভিডিও শেয়ার করবে, তখন কেউ একজন যদি শুধু একটা মেসেজ লেখে, ভাই এটা খুব ভয়ঙ্কর, এটা কারোর জীবনের শেষ সকাল হতে পারত, চমৎকার। ব্যাস, ওই একটা ছোট্ট কথাই পুরো গ্রুপের চিন্তাধারা পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। ওই একটা বাক্য ওই ডোপামিনের লুপটাকে ভেঙে দেয়। নীরবে প্রশ্রয় না দিয়ে ভুলকে ভুল বলাটাই হলো পরিবর্তনের প্রথম ধাপ।
কাছের মানুষদের ভুল ধরিয়ে না দিলে তারা কখনোই বুঝবে না যে তারা প্রতিদিন কতটা মারাত্মক একটা ঝুঁকি নিচ্ছে। আর এই যে মানুষের মধ্যে সিনেমা দেখে রাস্তায় স্ট্যান্ড করার একটা প্রবণতা তৈরি হয়েছে, এটাও তো চরম একটা বিভ্রম। হ্যাঁ, মানুষ স্ক্রিনে দেখে যে হিরো বাইক নিয়ে হাওয়ায় উঠছে, আর তারা ভাবে আসল রাস্তাতেও সেটা করা সম্ভব। কিন্তু তারা ভুলে যায় যে সিনেমার ওই দৃশ্যগুলো তৈরি হয় পুরোপুরি নিয়ন্ত্রিত একটা পরিবেশে। সিনেমার জগৎ আর বাস্তব রাস্তার মধ্যে কোনো তুলনাই চলে না। সিনেমায় স্টান্টম্যান থাকে, চারপাশে ম্যাট্রেস বিছানো থাকে, সেফটি হারনেস থাকে। কিন্তু আসল রাস্তায় কোনো রিটেক বা দ্বিতীয় সুযোগ থাকে না। আসল রাস্তায় থাকে শুধুই নিষ্ঠুর পদার্থবিদ্যা বা ফিজিক্স। ফিজিক্স কারোর ইমোশন বোঝে না, কারোর হিরোগিরি বোঝে না, কারোর সোশ্যাল মিডিয়ার ফলোয়ার কত সেটা দেখে না। একদমই তাই। কেউ যখন অতিরিক্ত গতিতে এসে ধাক্কা খায়, তখন নিউটনের সূত্র মেনেই চালকের শরীরটা ছিটকে রাস্তায় পড়ে। সিনেমার স্টান্ট রাস্তায় চেষ্টা করাটা কোনো সাহসিকতা নয়, এটা স্রেফ পদার্থবিজ্ঞানের সাথে লড়াই করার একটা আত্মঘাতী চেষ্টা। তাহলে আজকের এই ডিপ ডাইভ থেকে বিষয়টা দাঁড়াচ্ছে একটা পরিচয় বা আইডেন্টিটির পরিবর্তনের জায়গায়। যখন মানুষ শুধু জরিমানার ভয়ে নিয়ম মানে, তখন সে আসলে নিজের জীবন বা অন্যের জীবনের কোনো মূল্য দিচ্ছে না। ঠিক, একজন আইন ভঙ্গকারী থেকে একজন জীবন রক্ষাকারীতে পরিণত হওয়াটা তো শুধুমাত্র নিয়মের বই পড়ে হবে না। এটা পুরোপুরি নিজের কাছে, নিজের পরিচয়ের প্রশ্ন। মানুষ আসলে নিজেকে কিভাবে দেখতে চায়? রাস্তায় মানুষের আচরণ বলে দেয় যে মানব জীবনের প্রতি তার সম্মান ঠিক কতটা। কেউ কি শুধু পুলিশের ভয়ে হেলমেট পরছে, নাকি সেইটা বুঝতে পারছে যে ওই হেলমেটটা তার নিজের জীবনের, তার পরিবারের ভবিষ্যতের একটা সুরক্ষা কবচ? যখন এই বোধটা জন্মাবে, তখন আর সিস্টেমকে গালি দেওয়ার প্রয়োজন পড়বে না। মানুষ নিজেই একটা দায়িত্বশীল সিস্টেম হয়ে উঠবে। অসাধারণ একটা পয়েন্ট। পুরোটাই নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার বিষয়। এই বইয়ের ষষ্ঠ অধ্যায়টা আমাদের সেই আয়নাটাই বারবার দেখাচ্ছে, যে আয়নাতে আমরা আমাদের নিজেদের ভুলগুলো দেখতে ভয় পাই। তো এই গভীর আলোচনার একদম শেষ প্রান্তে এসে একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। গভীর রাতে কোনো একটা ফাঁকা রাস্তায় যখন সিগন্যালে লাল আলো জ্বলছে, কিন্তু কোনো পুলিশ নেই, কোনো স্পিড ক্যামেরাও নেই, কেউ কোথাও দেখছে না, ঠিক সেই মুহূর্তে একজন মানুষের আসল পরিচয় বেরিয়ে আসে। পিচের রাস্তাটি হয়তো শুধু কয়েক মুহূর্তের জন্য গাড়ির ওই বেপরোয়া গতিবেগটা মনে রাখবে, কিন্তু একটা পরিবারের সদর দরজা, ওই দরজাটা চিরকাল একজন মানুষের আর কোনোদিন ফিরে না আসার শূন্যতা মনে রাখবে। যখন কেউ দেখছে না, ঠিক সেই মুহূর্তে আমরা আসলে কেমন মানুষ? এই প্রশ্নটা আজ থেকে প্রতিটি যাত্রায় আমাদের সঙ্গী হোক। কারণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আসল চেহারাটা স্বীকার করে নেওয়াটাই পরিবর্তনের সবচেয়ে বড় ধাপ।